মডেল কোশ্চেন পেপার 5 ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভ 2025 এর জন্য গোরাবাজার আইসি ইনস্টিটিউশন 5 নম্বর মডেল কোশ্চেন পেপার। দেখো এই প্রশ্ন বিচিত্রা যদি কিনতে পারো তাহলে এই প্রশ্ন বিচিত্রা থেকে আমি কোশ্চেন করাচ্ছি। তো তোমাদের সামনেই মানে ফার্স্ট সামেটিভ পরীক্ষা, তো তার জন্যই প্রস্তুতি, তো এক্সাম প্রিপারেশনের জন্যই আমরা রেডি। তো 5 নম্বর মডেল কোশ্চেন পেপারের 1-এর 1 দেখো গ্রুপ এ সব এমসিকিউ রয়েছে 1-এর 1। তো 1-এর 1-এ দেখো 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ডের সমান, দেখো অ্যান্সার হচ্ছে 10⁻⁹ সেকেন্ড। নেক্সট 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর কত হবে। দেখো ভর বার করতে বলেছে, জলের ঘনত্ব আমাদের জানা আছে, জলের ঘনত্ব কত হয়ে থাকে সিজিএস এ, জলের ঘনত্ব সিজিএস এ কত হয়ে থাকে 1। তাহলে আমাকে বার করতে বলেছে ভর, তাহলে ভর সমান কি হয়ে থাকে ঘনত্ব গুণিতক আয়তন হয়ে থাকে। ক্লিয়ার? তো ঘনত্ব 1, আয়তন কত বলেছে 5 সেন্টিমিটার কিউব, তার মানে 5 গ্রাম, তাহলে ভর কত হবে 5 গ্রাম। তো 3 নম্বর কোশ্চেন, বলের মাত্রা সংখ্যাতে সময়ের ঘাত কত -2, দেখো ml/-2 হয়ে থাকে, তো -2। 4 নম্বর মডেল কোশ্চেন পেপার করছি। দেখো একটি বস্তুর সরণ ডি অতিক্রান্ত দূরত্ব এস হলে তাহলে কি হবে, দেখো সরণ ডি আর অতিক্রান্ত দূরত্ব এস, সরণ হচ্ছে ডি, তাহলে ডি থেকে অতিক্রান্ত দূরত্ব বড় হতে পারে সমানও হতে পারে। ক্লিয়ার? ডির থেকে অতিক্রান্ত দূরত্ব বড় হতে পারে আবার সমানও হতে পারে, তো অপশান সি হবে। নেক্সট কোশ্চেন, একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল, একটা বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির বেগ পরিবর্তনশীল হতে পারে আবার নাও হতে পারে। 5 নম্বর, পরিবর্তনশীল হতে পারে আবার নাও হতে পারে। দেখো এই সকল কনসেপ্টগুলো কিন্তু আমি অলরেডি আমার লেকচারে কভার করেছি। তো আলফা কণার বিক্ষেপণ পরীক্ষাটি করেন কে, বিজ্ঞানী রাদারফোর্ড। 7 নম্বর বলেছে একটি পরমাণুর এম কক্ষে 2টো ইলেকট্রন থাকলে পরমাণুটির উপস্থিত প্রোটন সংখ্যা কত হবে। দেখো কে এল এম মানে তৃতীয় কক্ষ, তাহলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 2টো, প্রত্যেকটা আগের কক্ষপথগুলো পরিপূর্ণ হওয়ার পর তো তার পরের কক্ষ, তার শেষ কক্ষে 2টো বলেছে, তাহলে প্রোটন সংখ্যা কটা হবে 12টা। তো 8 নম্বর বলেছে কি যে তাহলে আর ইউ 88 226 আর ইউ নিউক্লিয়াস রয়েছে, তাহলে এতে প্রোটন নিউক্লিয়াস রয়েছে, তো প্রোটন বলেছে 138টা, 88 হবে, প্রোটন কটা হবে 88টা। এরপর আমরা করতে চলেছি গ্রুপ বি 2-এর 1 দেখো ওজন বাক্সে বাটখারাগুলির ওজন অনুপাত কত হয়, দেখো 5:2:2:1। এর অথবা কোশ্চেন রয়েছে একটি এককবিহীন রাশির উদাহরণ দাও, এর অথবা কোশ্চেন এককবিহীন রাশির উদাহরণ হচ্ছে আমরা কি নেব বিকৃতি। 2 নম্বর বলেছে কি শূন্যস্থান পূরণ করো, 1 AMU সমান কত গ্রাম, 1 AMU সমান কত গ্রাম, 1.66 × 10⁻⁻24 এত গ্রাম। আচ্ছা 3 নম্বর বলেছে বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা নির্দেশ করে কি সরণ, তা কি নির্দেশ করে সরণ। 4 নম্বর, রোলার ঠেলা ও টানার মধ্যে কোনটা সুবিধাজনক, লিখবে টানা। এর অথবা কোশ্চেনও রয়েছে, কি রয়েছে সত্য মিথ্যা লেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের যোগফল সর্বদা 0 হয়, সত্য, কি লিখবে সত্য। শূন্যস্থান পূরণ করো, বস্তুর জাড্য ধর্ম বস্তুর ড্যাশের উপর নির্ভরশীল। 5 নম্বর, ভরের উপর নির্ভরশীল, কি ভর। 6 নম্বর, পরমাণুর সবচেয়ে হালকা মৌলিক কণাটার নাম কি, লিখো ইলেকট্রন। 7 নম্বর বলেছে যদি X-2 আয়নটিতে 18টি ইলেকট্রন থাকে তাহলে X মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে, -2 মানে X-2 18টা ইলেকট্রন, মানে কে কক্ষে হচ্ছে 2টো, এল কক্ষে হচ্ছে 8টা, এম কক্ষে 8টা, 18টা, তাহলে 2টো ইলেকট্রন নিতে তার কি হয়েছে সর্বস্থ কক্ষে 8টা হয়েছে, তার মানে ডেফিনেটলি তার ইলেকট্রন পরমাণু অবস্থায় ইলেকট্রন কটা
পরমাণু অবস্থায় ইলেকট্রন কটা? 16টা। তো পরমাণু অবস্থায় ইলেকট্রন সমান কত হয়? প্রোটন। তাহলে প্রোটন কটা হবে? 16টা। তাহলে পারমাণবিক সংখ্যা তো চেঞ্জ হয়নি, ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হয়েছে। Li+2 আয়নটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে কি? লিখে রাখো এর অথবা কোশ্চেন, এটা হচ্ছে অথবা, লিখে রাখো না। বোর তত্ত্ব প্রযোজ্য হবে কি? Li+2 না, হবে না। Li+ হবে, Li+2 হবে না। এরপর আছে গ্রুপ সি, 3-1। 3-1 সাধারণ তুলাযন্ত্রের সুবিধার যে কোনো দুটি শর্ত লেখো। 1, স্তম্ভকে সুদৃঢ় হতে হবে। 2, তুলা পাত্র দুটিকে সমান ভরে হতে হবে। 3 নম্বর, সুবেদিতা ধর্ম থাকতে হবে। 2 নম্বর কোশ্চেন, সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেদ কিভাবে নির্ণয় করবে? তো সাধারণ স্কেলের সাহায্যে একটা বইয়ের পাতা, আগে বইয়ের পেজ নাম্বারটা নিয়ে নেব। তো মোট পৃষ্ঠা সংখ্যা কত না, মোট পৃষ্ঠার সংখ্যা যদি n হয়ে থাকে, মোট পৃষ্ঠার সাথে যতগুলো পৃষ্ঠা নিচে ততগুলো বইয়ের বেদের আমরা এই যে বইয়ের যে মোটা অংশটা, এই মোটা অংশটা বেদ নিয়ে নেব। তাহলে বইয়ের এবারে কি নেব? বইয়ের বেদ আমরা কত পেলাম না, বইয়ের বেদ ধরো আমরা d পেলাম। তাহলে একটি পৃষ্ঠা কত হবে? একটি পৃষ্ঠা, nটা পৃষ্ঠা হচ্ছে d বেদ, তাহলে একটা পৃষ্ঠা কত হবে? একটা পৃষ্ঠা d/n। তাহলে এইভাবে আমরা কিন্তু বার করে নেব। তো 3 নম্বর কোশ্চেন না, এর অথবা কোশ্চেন রয়েছে, এর অথবা বলেছে মাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে? দেখো মাপক চোঙ, একটা কলের নিচে তুমি এত মাপনী চোঙ রেখে দিয়েছো, দিয়ে কলটাকে অন করলে, স্টপ ওয়াচটাকেও অন করলে, দিয়ে দেখলে কি যে 1 মিনিটে ধরো যত জল উঠেছে, আমি ধরলাম 1 মিনিটে v সেন্টিমিটার কিউব জল ধরা হয়। তাহলে 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত হবে? 1 মিনিট সমান হচ্ছে কি 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত হবে না, 1 সেকেন্ডে কত হবে? v/60। তাহলে এটাই হচ্ছে কি এত জল ধরা হবে। তাহলে এটাই হচ্ছে জল পড়ার হার, যে 1 সেকেন্ডে আমি কত সেন্টিমিটার কিউব জল ধরলাম। অতএব 1 সেকেন্ডে v/60 সেন্টিমিটার কিউব জল পড়ে, জল ধরা হয়। অতএব জল পড়ার হার কত লিখবো? v/60 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে 3 নম্বর, ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র লেখো। তো ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র, 3 নম্বর কোশ্চেন, দুটি বলকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত করলে, তা দুটো বল সামান্তরিক, এই হচ্ছে আমাদের সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা সূচিত করলে সন্নিহিত বাহু দ্বারা সৃষ্ট কোণ থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধি বলের মান, এটাই লব্ধি বলের মান আর অভিমুখ নির্দেশ করবে। তাহলে দুটি একতলীয় বলকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত করলে ওই সন্নিহিত বাহু দ্বারা সৃষ্ট কোণ থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধি বলের মান ও অভিমুখ নির্দেশ করবে। ব্যাস, সামান্তরিকের সূত্র হয়ে গেল, লিখে নেবে একটু। বল পরিমাপক সংক্রান্ত গতিসূত্রটি লেখো। বল পরিমাপক গতি সংক্রান্ত গতিসূত্র, এর অথবা কোশ্চেন মানে কোনটা চেয়েছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কোনটা বলতে বলেছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র জানতে চেয়েছে, গতিসূত্র। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে না, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। নেক্সট কোশ্চেন বলেছে ঘূর্ণন ও বৃত্তীয় গতির মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা অবশ্যই তোমরা করে নেবে বই থেকে। এবারে সমতরণে গতিশীল একটি কণা, 5 নম্বর কোশ্চেনটা একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটার জন্য আচ্ছা আগে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে কিন্তু আমি এটাকে রাফ করে দেবো। আমরা 3-এর 5 নম্বরের কোশ্চেনটা করতে চলেছি, যেটা একটা অঙ্ক রয়েছে। সে অঙ্কটা কি রয়েছে যে সমতরণে গতিশীল একটি কণা প্রথম 6 সেকেন্ডে 30 মিটার
পরবর্তী 6 সেকেন্ডে 80 মিটার পথ অতিক্রম করলো, কণাটি 18 সেকেন্ডে কত পথ অতিক্রম করলো? তাহলে একটা কণা এ অবস্থান থেকে বি অবস্থানে যাচ্ছে, প্রথম 6 সেকেন্ডে কত পথ গেছে না 30 মিটার। তারপরে বলেছে পরবর্তী 6 সেকেন্ড, মানে প্রথম থেকে পরবর্তী 6 সেকেন্ড, মানে বি থেকে এই যে বি পয়েন্টটা থেকে সি পয়েন্টে গেছে, এটাও কত পরবর্তী 6 সেকেন্ডে টোটাল কত পথ গেছে না টোটাল পথটা গেছে 80 মিটার। টোটাল পথটা গেছে কত না 80 মিটার বলেছে। তো এবারে বলেছে যে 18 সেকেন্ডে সে কত পথ অতিক্রম করবে। তো 18 সেকেন্ডে মানে এই ডি পথে ডি দূরত্ব, এই এটা হচ্ছে পরবর্তী 6 সেকেন্ড, তাহলে এই 18 সেকেন্ডে সে প্রথম থেকে কত পথ অতিক্রম করবে সেটা আমাকে বার করতে বলেছে, এই পথটা আমাকে বার করতে বলেছে। তাহলে একটা সমত্বরণে গতিশীল একই ত্বরণে যাচ্ছে, তাহলে আমি জানি না বস্তুটার প্রাথমিক বেগ কত। তো প্রাথমিক বেগ যদি জানা না থাকে তাহলে তুমি স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করাতে পারো। ধরো তার ইউ ইকুয়ালস টু কত ছিল 0, তার প্রাথমিক বেগ 0, তাহলে এ ত্বরণে গতিশীল। তাহলে প্রথম কন্ডিশনটার ক্ষেত্রে এইখান থেকে এইটুকু এ থেকে বিতে, তাহলে প্রথমটার ক্ষেত্রে এ থেকে বি দূরত্বের ক্ষেত্রে আমরা কি লিখছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি ইউ যদি 0 যদি তুমি না ধরো তাহলে ইউ থাকবে, থাকলো, 0 ধরা দরকার নেই। দ্বিতীয়টার ক্ষেত্রে এ থেকে সি পথটার জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেম সূত্র আমি ইউজ করব। তো ইউজ করলে কি হচ্ছে দেখো, তো প্রথমটার ক্ষেত্রে এস হচ্ছে কত 30, ইউ ইন্টু টি হচ্ছে কত 6 সেকেন্ড প্লাস হাফ এ হচ্ছে যাই হোক একটা ত্বরণ, আমাকে ওই ত্বরণটা বার করতে হবে 6 এর স্কোয়ার, মানে 6 ইন্টু 6 করতে পারি, তাহলে 3, তাহলে 30 6 ইউ প্লাস 6 3 18 এ। ক্লিয়ার? এবার দ্বিতীয়টার ক্ষেত্রে 80 মিটার পথ অতিক্রম করেছে, 80 ইউ ইন্টু টি হচ্ছে কত, টি হচ্ছে 12 সেকেন্ড, 12 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 12 গুণিতক 12 করতে পারি, তাহলে 80 ইকুয়ালস টু 12 ইউ প্লাস এটা কেটে দিলাম 1272 এ। ক্লিয়ার? 1272 এ। তাহলে এই দুটো ইকুয়েশনে আমি কি করলাম, এটা একটা সমীকরণ 1 নম্বর, এটা একটা সমীকরণ 2 নম্বর। তাহলে প্রথম সমীকরণটাকে আমি 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত হলো 60 12 ইউ প্লাস 18 দুনে 36 এ। তাহলে এই দুটো ইকুয়েশনকে ইউজ কর, দেখো লক্ষ্য করো 3 নম্বর আর 2 নম্বর, 3 ও 2 কি করব তুলনা করে। কিভাবে তুলনা করব দেখো, 36 এটাকে এই পাশে নিয়ে নাও, তাহলে 12 ইউ ইকুয়ালস টু কত পাবো 60 মাইনাস 36 এর ক্ষেত্রে 72 এটাকে এই পাশে করে নাও, তাহলে 80 মাইনাস 72 ইকুয়ালস টু 12 ইউ, তাহলে 80 মাইনাস 72 এ, তাহলে দুটো 12 ইউ মানে একই, তাহলে একটাকে এই পাশে নিলাম 36 এ ইকুয়ালস টু 80টাকে এই পাশে নিলাম 20, তাহলে এ ইকুয়ালস টু কত পেলাম 20/36। তাহলে ত্বরণ বেরিয়ে গেল। এবারে আমাকে কি বার করতে হবে, তার ইউ বার করতে হবে। তো ইউ বার করতে গেলে যে কোনো একটা ফর্মুলায় তুমি ত্বরণের মানটা বসিয়ে দাও, এই ইকুয়েশনে বসিয়ে দিলাম, তাহলে 80 ইকুয়ালস টু 12 ইন্টু ইউ প্লাস 72 ইন্টু ত্বরণের মান 20/36, 20/36, তাহলে 36 দুনে 72, তাহলে কত আসছে 12 ইউ প্লাস 40, 80 ইকুয়ালস টু এটা, তাহলে 12 ইউ ইকুয়ালস টু কত, এটাকে এই পাশে নিলে 40, তাহলে ইউ ইকুয়ালস টু কত আসছে 40/12। এবারে শেষেরটার ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা বসাবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে এ থেকে ডি, এটা হচ্ছে এ থেকে ডি এর জন্য। এই দূরত্বটা তো আমাকে বার করতে হবে, তো ইউ এর মান আমি অলরেডি পেয়ে গেছি 40/12, টি হচ্ছে কত টোটাল হচ্ছে 18 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ হচ্ছে কত 20/36, এ হচ্ছে 20/36, টি হচ্ছে কত 18 গুণিতক 18 সেকেন্ড, টি স্কোয়ার মানে দুটো। তাহলে এবার আমরা করছি 18 দুনে 36, 2 9 18, 2 10, এটা এখানটা আমরা কেটে নিই, কত দিয়ে কাটবো 4 3 12, 4 10 40, 3 6 18, তার মানে কত আছে 10 6 60 প্লাস এটা হচ্ছে 10 10 9 90, তার মানে কত আসছে 150 মিটার। তাহলে কত পথ অতিক্রম করবে, অ্যান্সারটা বেরিয়ে গেল 150 মিটার। ফট করে তুলে নাও বা স্ক্রিনশট মেরে দাও। যে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন, দেখো আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা একই হয়ে থাকে, পারমাণবিক সংখ্যার উপর
কোনো মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে থাকে, যেহেতু আইসোটোপের পারমাণবিক সংখ্যা একই সেহেতু আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হবে। অথবা কোশ্চেন, পারমাণবিক সংখ্যাকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন? কেন না পারমাণবিক সংখ্যার উপর মৌলের সকল রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম নির্ভর করে থাকে, এই জন্য পারমাণবিক সংখ্যাকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয়ে থাকে। 7 নম্বর কোশ্চেন বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটো ত্রুটি লেখো। 3-7 রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটো ত্রুটি। যে রাদারফোর্ড কি বলেছিলেন না রাদারফোর্ড বলেছিলেন যে একটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের চতুর্দিকে যে ইলেকট্রনের কক্ষপথ যে রয়েছে ওই ইলেকট্রন কক্ষপথগুলো বৃত্তাকার। তো বৃত্তাকার হওয়ার ফলে এই কক্ষপথে থাকা ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াস কি করছে, স্থির তড়িৎ আকর্ষণ বলে আকর্ষণ করছে। তো ইলেকট্রনগুলো এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মানের সময় শক্তি ক্রমশ কি করছে, হ্রাস করছে। তাহলে ইলেকট্রনগুলি কি করছে না শক্তি হ্রাস হয়। তাহলে শক্তি যদি হ্রাস হতে থাকে তাহলে এই ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে শক্তি যদি হ্রাস হতে থাকে তাহলে ধীরে ধীরে কি হবে, এক সময় এই নিউক্লিয়াসের উপরে কি হবে, আছড়ে পড়বে। ধীরে ধীরে কি হবে, এই নিউক্লিয়াসের উপরে কি হবে, ইলেকট্রনটা আছড়ে পড়বে। তাহলে ইলেকট্রন যদি আছড়ে পড়ে থাকে তাহলে পরমাণুর সকল ইলেকট্রন তো নিউক্লিয়াসের উপর আছড়ে পড়া দরকার, কিন্তু বাস্তবে সেই চরিত্র কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে এটা বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি যে কেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ছে না। গতিশক্তি যদি হ্রাস করে থাকে তাহলে ইলেকট্রনগুলো আছড়ে পড়া দরকার, তো কেন আছড়ে পড়ছে না এই ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারেননি। তো ফার্স্ট পয়েন্ট এটা গেল। সেকেন্ড পয়েন্ট আমরা কি বলবো, যদি ইলেকট্রনগুলো কন্টিনিউ শক্তি যদি বর্জন করে থাকে, হ্রাস হতে থাকে, তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত। নিরবিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি হওয়া উচিত, কিন্তু হয়টা কি, কিন্তু রেখা বর্ণালী সৃষ্টি হয়। এর ব্যাখ্যা দেওয়া হয়নি, এই ব্যাখ্যাটাও রাদারফোর্ড দেননি। তো এই ব্যাখ্যাটা না দেওয়ার জন্য এই দুটোই হচ্ছে রাদারফোর্ডের ত্রুটি। তো নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য ডেফিনেটলি বলে দেবে। নিউক্লিয় বল মহাকর্ষ বল এবং কুলম্বীয় বলের মতো নয়। নিউক্লিয় বল কেবলমাত্র স্থির তড়িৎ আকর্ষণ বল এবং নিউক্লিয়াসের মধ্যেই সৃষ্টি হয়ে থাকে প্রোটন ও নিউট্রনের আকর্ষণের মাধ্যমে, কিন্তু নিউক্লিয় বল সৃষ্টি হয় না, এটি ভরের ত্রুটির জন্য সৃষ্টি হয়। আয়নন শক্তি কাকে বলছে? তো 7 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি যে আয়নন শক্তি কাকে বলে। তো বোরের তত্ত্ব অনুযায়ী যে কোনো একটা নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রন, এই ইলেকট্রনকে নিউক্লিয়াসের কক্ষপথ থেকে যদি আমাকে বিচ্যুত করতে হয় তাহলে বাইরে থেকে আমাকে কি করতে হবে না শক্তি প্রয়োগ করতে হয়। তাহলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে এই ইলেকট্রন এই সুস্থিত কক্ষপথের একটা নিজস্ব একটা শক্তি আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এই সুস্থিত কক্ষপথে নিজস্ব একটা শক্তি আছে, যে শক্তি এই ইলেকট্রনের মধ্যে সমপরিমাণ বর্তমান, তবেই এই ইলেকট্রন এই সুস্থিত কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। যদি ইলেকট্রনের মধ্যে এই কক্ষপথের শক্তি যদি না থাকতো তাহলে ইলেকট্রন কিন্তু এই কক্ষপথে অবস্থান করতে পারতো না। তো কক্ষপথের শক্তি যা, ইলেকট্রনের শক্তিও তাই। তাহলে এই ইলেকট্রনকে যদি আমাকে নির্গত করতে হয়, যদি এটা প্রথম কক্ষপথ হয়ে থাকে, তাহলে এই কক্ষপথের শক্তি কত, -1316 কিলো জুল। তাহলে এই ইলেকট্রনেরও শক্তি কত না -1316 কিলো জুল। তাহলে এই ইলেকট্রনকে যদি এই কক্ষপথ থেকে যদি নির্গত করতে হয়, নির্গত করে আমরা কোথায় নিয়ে যাব না অসীমে নিয়ে যাব। তা অসীমে নিয়ে যেতে তেমন কোনো শক্তি কিন্তু লাগবে না, শক্তি লাগবে কোথায় না এই কক্ষপথ থেকে বিচ্যুত করতে। তাহলে এই কক্ষপথ থেকে বিচ্যুত করতে যে ন্যূনতম পরিমাণে শক্তি দিতে হবে, তাহলে কত পরিমাণ শক্তি দিতে হবে না +13,116.1 কিলো জুল দিলেই হয়ে যাবে। 0.1 কিলো জুল দিলে এর থেকে সামান্যটুকু বেশি শক্তি প্রয়োগ করলেই এই ইলেকট্রনটা কি হবে কক্ষপথ থেকে বিচ্যুত হবে। তাহলে যে ন্যূনতম শক্তি প্রয়োগে ইলেকট্রনকে কক্ষপথ থেকে বিচ্যুত করে অসীমে নিয়ে যাওয়া যায়, তো ওই শক্তিকে আমরা কি বলবো আয়নন বিভব বা আয়নাইজেশন শক্তি। ক্লিয়ার? বা আয়নন শক্তি ক্লিয়ার হয়েছে? তাহলে আয়নন শক্তি কাকে বলবো? কোন মৌলের পরমাণুর যোজন কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বিচ্যুত করে, কেবলমাত্র একটা,
একটা ইলেকট্রন, এটা হচ্ছে যোজন কক্ষ মানে সর্ববহিস্থ কক্ষপথ। তো সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে বিচ্যুত করতে যে ন্যূনতম পরিমাণের শক্তি প্রয়োগ করে অসীমে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেই শক্তিকে আমরা বলবো আয়নন শক্তি। তো নেক্সট আমরা দেখতে চলেছি গ্রুপ ডি। গ্রুপ ডি 4-1 কি বলেছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অথবা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s সমীকরণটি প্রতিষ্ঠা করো। আচ্ছা, তো তাহলে ফার্স্টে আমরা প্রমাণ করতে চলেছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই প্রমাণটা করব। তো আমরা বেগ সময় লেখচিত্র একটা বানিয়ে নেব। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সময় নেব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি নেব, বেগ নেব। তো মনে করলাম এটা হচ্ছে মূলবিন্দু 0 0, তা মনে করলাম যখন 0 সেকেন্ড তখন বস্তুটার একটা বেগ রয়েছে ইউ। তাহলে ওই বস্তুটা ক্রমশ বেগ বৃদ্ধি করতে করতে, তাহলে বেগ বৃদ্ধি করেছে কতক্ষণ না টি সময় ধরে বেগ বৃদ্ধি করেছে। তার টি সময় এখান থেকে এইটুকু হচ্ছে তো টি সময়, তো টি সময় কতটা বেগ বৃদ্ধি পেয়েছে না এইটুকু পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এই অক্ষটা কি নির্দেশ করছে, বেগকে। তাহলে টি সময় কতটা বেগ বৃদ্ধি পেয়েছে না এইটুকু, এটা আমরা ধরে নিলাম ভি। তাহলে বেগটা বৃদ্ধি যেহেতু পেয়েছে তাহলে আগের অক্ষ থেকে ডেফিনেটলি এটা বড় হবে। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে কত, টি কমা ভি। এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে 0 কমা ইউ, যেহেতু 0 সেকেন্ডে তার বেগটা এটা ছিল। তাহলে এই বিন্দু থেকে সময় অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে সময় অক্ষের সমান্তরাল একটা সরলরেখা বানিয়ে নিলাম। তো যে নতিটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে এই ত্বরণের মানটা কত হবে না, ত্বরণ বার করতে গেলে বেগ বৃদ্ধি বাই সময় করে দেবো। তাহলে বেগ বৃদ্ধিটা এইখান থেকে এইটুকু পর্যন্ত বেগ বৃদ্ধি কত হবে, যদি আমরা নাম দিই ও এ বি সি ডি, তাহলে বেগ বৃদ্ধিটা হচ্ছে কত না বিসি, বেগ বৃদ্ধি বাই সময় হচ্ছে কত না এসি। তাহলে ত্বরণ বার করতে গেলে এই ত্রিভুজটা তোমাকে ধরতে হবে। তাহলে এই ত্রিভুজটা যদি আমি ধরি তাহলে এই ত্রিভুজের বিসি আমরা কি করে বার করব, তাহলে বিডি হচ্ছে কত না ভি, বিডি হচ্ছে কত না ভি। আচ্ছা, ও এ মানে সি থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে কত ইউ। তাহলে বড় বাহু থেকে ছোট বাহু যদি আমি বি করে দিই তাহলে বিসি পেয়ে যাবো। তাহলে ভি মাইনাস ইউ, এসি হচ্ছে কত না টি। তাহলে ত্বরণকে আমরা এ চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এইভাবে লিখতে পারি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে ভি ইকুয়ালস টু কত পেলাম ইউ প্লাস এটি। তাহলে ইকুয়েশনটা আমাদের অলরেডি বেরিয়ে চলে এলো ইউ প্লাস এটি। তাহলে ইকুয়েশনটা আমাদের চলে এসছে। তো আমাকে এখন সরণ বার করতে হবে। তো সরণ বার করার ফর্মুলা কি, সরণ যাকে আমরা এস চিহ্ন দ্বারা প্রকাশ করবো, সরণ বার করার ফর্মুলা হচ্ছে এই টোটাল ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে পারলেই সরণ। তাহলে ও এ বি ডি ট্রাপিজিয়ামের কি লিখবো, ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বার করবো না, ক্ষেত্রফল বার করতে গেলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু যেটা ও এ আর বিডি, সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ও এ প্লাস বিডি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব এসি নিতে পারি বা ওডি নিতে পারি, যে কোনো একটা। তাহলে হাফ ইন্টু এস, বাম সাইডে এস আছে, হাফ ইন্টু ও এ মানে হচ্ছে কত ইউ, বিডি মানে হচ্ছে কত ভি, এসি মানে হচ্ছে কত না টি। তাহলে নেক্সট লাইন লিখতে পারি টি বাই 2 ইন্টু ইউ প্লাস ভি। আমি ভ্যানিশ করবো কেন না, ইকুয়েশনটায় লক্ষ্য করো ভি বলে কোনো টার্ম নেই। তাহলে ভিটাকে আমি কি করবো, ভি ইকুয়ালস টু যেহেতু ইউ প্লাস এটি, তাহলে ভি এর জায়গায় ইউ প্লাস এটি আমি লিখে দেবো, ইউ প্লাস এটি। ক্লিয়ার? তো এবারে কি করলাম, ইউ প্লাস ইউ মানে হচ্ছে 2u প্লাস এটি। তাহলে টি বাই 2 ইন্টু 2u লিখবো, এটা হচ্ছে 2u প্লাস এটাকে একবার এর সাথে গুণ করবো, এটাকে একবার এর সাথে গুণ করবো, টি বাই 2 ইন্টু এটি। ক্লিয়ার? তো 2 কে 2 ক্যান্সেল। তাহলে পরের লাইনে আমি লিখতেই পারি এখানটায় অথবা দিয়ে or s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ক্লিয়ার? তো ইকুয়েশনটা প্রমাণ হলো। তো নেক্সট ইকুয়েশনটা যেটা আমরা প্রুভ করতে চলেছি সেটা একবার দেখে নাও। নেক্সট আমরা যেটা প্রুভ করতে চলেছি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা প্রমাণ করব। সরণ বার করার ফর্মুলা কি, s ইকুয়ালস টু হাফ ইন্টু, এই লেখচিত্রটা দেখো, হাফ ইন্টু ও এ প্লাস বিডি ইন্টু এসি লিখতে পারি। আচ্ছা, তো দুইটাকে এ পাশে গুণ করতে পারি, 2s ইকুয়াল টু ও এ মানে কত না, ও এ মানে হচ্ছে ইউ, বিডি মানে হচ্ছে কত না ভি, এসি মানে হচ্ছে কত না টি। আচ্ছা, এই ইকুয়েশনটাই লক্ষ্য করো, এ ইকুয়ালস টু ভি, এ ইকুয়ালস টু কি ছিল, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এ ইন্টু টি সমান হচ্ছে ভি মাইনাস ইউ, টি ইকুয়ালস টু কত লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই এ লিখতে পারি। তাহলে এই টি এর জায়গায় আমি ভি মাইনাস ইউ বাই এ লিখবো কেন না, দেখো এই ইকুয়েশনটায় টি বলে কোনো টার্ম নেই, তার টিটাকে আমাকে কি করতে হবে, এখান থেকে রিমুভ করতে হবে। তাহলে 2s ইকুয়াল টু, আচ্ছা ইউ প্লাস ভি কে আমি ভি প্লাস ইউ লিখতে পারি অবশ্যই। তাহলে টি ইকুয়ালস টু কি লিখলাম, ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এটাকে এই পাশে গুণ করলাম, 2as ইকুয়ালস টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু আমাকে বার করতে বলেছে, তো মাইনাস ইউ স্কোয়ারটাকে এর পাশে নিয়ে এসো বা সাইড চেঞ্জ করে না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত, মাইনাস ইউ স্কোয়ারটা এর পাশে গেলে প্লাস ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে তাও প্রুফ হয়ে গেল, ক্লিয়ার হয়েছে। তো এইভাবে আমরা নেক্সট কোশ্চেনটাও কমপ্লিট করলাম। 4.4-2 স্কেলার ভেক্টর রাশির মধ্যে তিনটা পার্থক্য, ডেফিনেটলি তোমরা এটা বই থেকে করে নেবে। তো নেক্সট অথবা কোশ্চেন, একটি মাপক চোঙ ও একটি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কিভাবে অসম আকৃতির একটা কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয় করব। তাহলে একটা অসম আকৃতির ধরো কঠিন বস্তু এরকম একটা, তো আমাকে দিয়েছে মাপক চোঙ, তো মাপক চোঙ দিয়েছে, তো মাপক চোঙের সাহায্যে আমি কি করব, এই বস্তুটার ফার্স্টে আমি কি বার করব, আয়তন বার করব। তো এই বস্তুটার ফার্স্টে আমি আয়তন কিভাবে বার করব, ধরো মাপক চোঙটা তোমাকে এরকম একটা সরু দিয়েছে, তাহলে এই বস্তুটার মাপক চোঙের সাহায্যে এই বস্তুটার তো আমি বস্তুটা কিন্তু আমি প্রবেশ করাতে পারবো না, এই মাপক চোঙের মধ্যে আমি কিছু পরিমাণ তরল নেব, তো তরল নিলে যতটা তরল অপসারিত হবে সেটাই হচ্ছে এই বস্তুটার আয়তন। কেন, কঠিন বস্তুটা সমায়তন তরল অপসারিত করবে। যদি বস্তুটা যদি নাই প্রবেশ করে তাহলে কিভাবে হবে, তো ফার্স্টে আমি কি করব, বস্তুটাকে কি করব, একটা কানায় কানায় পূর্ণ একটা বিকার নিয়ে নেব, পূর্ণ একটা তরল রয়েছে, ওই তরলে একটা বিকার রয়েছে, ওই তরলটা ওই বিকারটাকে কি করব, একটা পাত্রের উপর বসাবো। এবার এই বস্তুটাকে কি করব, ধীরে ধীরে এর মধ্যে আমি কি করব, ফেলে দেবো। তো ফেলে দিলে যে পরিমাণ তরল উপচে পড়বে সেই তরলটাকে নিয়ে কি করব, একটা খালি মাপক চোঙের মধ্যে ওই পরিমাণ তরলটাকে ফেলে দেবো, ওই তরলটাকে কি করব, এই পাশে ঢেলে দেবো। তো ঢেলে দিলে যতটুকু আয়তন উঠে দাঁড়াবে সেই আয়তনটাই হয়ে যাবে কি, কঠিন বস্তুর আয়তন, কঠিন বস্তুর আয়তন, যেটা আমি পেলাম ধরো ভি সেন্টিমিটার কিউব। ক্লিয়ার। তো আয়তনটা আমি বার করে পেলাম। এবারে ঘনত্ব কিভাবে বার করব, না এই কঠিন বস্তুটাকে কি করবো, একটা সাধারণ তুলা যন্ত্র নেব, সাধারণ তুলা যন্ত্র, একটা সাধারণ তুলা যন্ত্র নেব। সাধারণ তুলা যন্ত্রে কি করবো, এক সাইডে বাটখারা চাপাতে থাকবো, বস্তু রাখবো, বাটখারা চাপাতে থাকবো। তাহলে তুলা যন্ত্রটা যখনই উল্লম্বের সাথে পুরো একদম খাড়া হয়ে যাবে, সূচকটা পুরো একদম 0 দাগের সাথে লেগে যাবে, তখনই আমরা কি করব, সেই জায়গাটায় মাপটা নিয়ে নেব যে কি পরিমাণ আমি বাটখারা রাখলাম। তো যে পরিমাণ বাটখারা রেখেছি সেটাই হয়ে যাবে কি, ওই কঠিন বস্তুটার ভর। তো কঠিন বস্তুটার ভর আমি কত পেলাম, ধরো m গ্রাম, কত পেলাম, m গ্রাম। ক্লিয়ার হয়েছে। তো এবারে ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করব, ঘনত্ব বার করার ফর্মুলা কি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর হচ্ছে কত, না m গ্রাম, আয়তন হচ্ছে কত, ভি সেন্টিমিটার কিউব। তাহলে m বাই ভি এত গ্রাম ইন্টু সেন্টিমিটার কিউব, বাস রেডি হয়ে গেল। তো নেক্সট আমাকে বলেছে 4-3, তো 4-3 কি বলেছে দেখো, 4-3 বলেছে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা কত বলেছে, 20। তাহলে পারমাণবিক সংখ্যা বলা মানে প্রোটন সংখ্যা বলে দিয়েছে কটা, 20টা। পরমাণুর যোজক কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে যোজক কক্ষে কটা ইলেকট্রন থাকে, তো কে কক্ষে প্রোটন সংখ্যা যদি 20 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কটা থাকবে, 20টা। তাহলে কে কক্ষে কটা, 2টো, এল কক্ষে কটা, 8টা, এম কক্ষে কটা, 8টা, এন কক্ষে কটা থাকবে, 2টো। তাহলে যোজন কক্ষে কটা থাকবে, 2টো। তাহলে এটাই হচ্ছে যোজন কক্ষ। তো সর্বস্থ কক্ষটাই কি হচ্ছে, যোজন কক্ষ, যোজন লিখে ফেললাম, যোজক কক্ষ, যোজক কক্ষ। এবারে বলেছে O-2 আয়নটিতে মোট ইলেকট্রন সংখ্যা কত। এরপরে কোশ্চেন বলেছে কি O-2, তাহলে ও অক্সিজেন -2, 8 বলে দাও, মানে অক্সিজেনের প্রোটন সংখ্যা বলে দিয়েছে 8টা পরমাণু অবস্থায়। আচ্ছা এই অবস্থাতে আয়ন অবস্থাতে ইলেকট্রন পরমাণু অবস্থায়, এটা হচ্ছে পরমাণু অবস্থায় প্রোটন যতটা থাকবে ইলেকট্রন ততটা, কিন্তু আয়ন অবস্থাতে -2 বলে দাও মানে কি, 2টো ইলেকট্রন বেশি আছে। তো আয়ন অবস্থায় প্রোটন কটা, প্রোটনের তো কোনো চেঞ্জ হবে না, ইলেকট্রন কটা, 8টা তো ছিল, আরো 2টো ইলেকট্রন নিয়েছে তবেই তো -2, তাহলে +2 সমান কটা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন সংখ্যা কটা, না 10টি। H+ আয়নকে প্রোটন বলা হয় কেন, দেখো H+, দেখো হাইড্রোজেন পরমাণু যদি হতো, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত, একটা, ইলেকট্রন সংখ্যা কটা, একটা। H+ এর ক্ষেত্রে কি দেখবো, না এই ইলেকট্রনটা কি হয়েছে, হাইড্রোজেন কি করেছে, সর্বস্থ কক্ষপথ থেকে নির্গত হয়ে গেছে। তাহলে H+ এর ক্ষেত্রে প্রোটন তো একটা, কিন্তু ইলেকট্রন আছে কি, নেই। তার মানে তাহলে এই H+ কে আমরা কি বলবো, স্যার প্রোটন কণা। এই H+ কে আমরা অনলি তো প্রোটন আছে, ইলেকট্রন তো নেই, তাহলে H+ এর মধ্যে আর হাইড্রোজেনের নিউট্রনও নেই,
নিউটন কটা থেকে? সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে নিউটন কত? 0। সাধারণ থেকে সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে নিউটন কত থেকে? 0। তাহলে H প্লাসকে আমরা কেবলমাত্র প্রোটন বলতে পারি। কি জন্য বললাম? এই জন্যই বললাম। ক্লিয়ার? তো নেক্সট আমরা যে স্কুলটা করব সেটা হচ্ছে হলদিবাড়ি হাই স্কুল, 6 নম্বর মডেল কোশ্চেন পেপার। তোমরা রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রার এই মডেল কোশ্চেন পেপারটা করতেও পারো। যদি নাও করে থাকো তো আমাদের নেক্সট ক্লাসে আমি 6 নম্বর মডেল কোশ্চেন পেপারে শর্ট কোশ্চেন ভিএসকিউ, তারপরে গ্রুপ সি এবং গ্রুপ ডি সবগুলি আমি পোস্ট করে দেবো। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। যতটুকু বুঝতে পেরেছো সেগুলো তুমি নিজেরা পর্যালোচনা করো এবং তোমার বন্ধুদের সাথে এই অ্যান্সার স্ক্রিপ্টগুলোকে শেয়ার করো, বন্ধুদেরকে জানার সুবিধা করে দাও। আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।